আসসালামু আলাইকুম প্রিয় 18তম নিবন্ধন প্রভাষক প্রাণীবিদ্যা পরীক্ষার্থী। আজকে আপনাদের নতুন সিলেবাসের ইউনিট 10 আলোচনার মাধ্যমে আপনাদের জন্য যে সাজেশনমূলক সিরিজ শুরু করা হয়েছে তার সমাপ্তি ঘোষণা করা হবে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল যেন আপনারা 10টি ইউনিট থেকে 10টি প্রশ্ন কমন পেয়ে পরীক্ষায় ভালো করতে পারেন। আজকে আমাদের আলোচনার বিষয় ইউনিট 10 ইথোলজি, জু জিওগ্রাফি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স অর্থাৎ আচরণবিদ্যা, প্রাণী ভূগোল ও প্রাণী পরিসংখ্যান বা জীব পরিসংখ্যান। আজকে আমরা এই ইউনিটের সাবটপিকসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলা হয়েছে যে কনসেপ্টস অফ বিহেভিয়র অর্থাৎ আচরণের ধারণা সম্বন্ধে পড়তে হবে। এরপর বলা হয়েছে এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স আপন বিহেভিয়র, এই যে প্রাণীর যে আচরণ রয়েছে এগুলোর সাথে পরিবেশের একটা সম্পর্ক রয়েছে, পরিবেশ এদেরকে ইনফ্লুয়েন্স করে, কিভাবে ইনফ্লুয়েন্স করে এ সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে। এরপর বলা হয়েছে ইনেট বিহেভিয়র অফ অ্যানিমেল, প্রাণীর যে সহজাত আচরণ এ সম্বন্ধে পড়তে বলা হয়েছে। এই অংশ থেকে প্রায় পরীক্ষাতে প্রশ্ন হয় যে সহজাত আচরণ কী এবং সহজাত আচরণের বৈশিষ্ট্যগুলো লেখো এবং বিভিন্ন প্রকার সহজাত আচরণের ব্যাখ্যা করো। এই প্রশ্নটি আমরা গুরুত্ব সহকারে পড়ব। এরপর কনসেপ্ট অফ ইনস্টিংক্ট অ্যান্ড লার্নিং বিহেভিয়ার অর্থাৎ সহজাত আচরণ এবং শিক্ষালব্ধ আচরণের যে ধারণা এ সম্বন্ধে আমাদের পড়তে হবে। প্রায় পরীক্ষাতে আসে যে সহজাত আচরণ এবং শিক্ষালব্ধ আচরণ কী এবং এগুলোর ব্যাখ্যা আমরা প্রশ্ন হিসেবে পড়ে থাকব। এরপর সোশ্যাল বিহেভিয়র, সামাজিক যে আচরণ বা সমাজবদ্ধভাবে যে জীবগুলো বসবাস করে তাদের যে আচরণ বা তাদের যে সমাজ ব্যবস্থা এ সম্বন্ধে পড়তে হবে। এক্ষেত্রে আমরা মৌমাছি এবং উইপোকার যে সামাজিক যে আচরণ বা বিহেভিয়র এ সম্বন্ধে আমরা পড়ব। প্রিয় পরীক্ষার্থী, এরপর গ্লাসিয়েশন অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স অন অ্যানিমেল ডিস্ট্রিবিউশন, গ্লাসিয়েশন সম্বন্ধে আমাদের পড়তে হবে এবং অ্যানিমেল বিস্তারের বা প্রাণী বিস্তারের এই গ্লাসিয়েশনের যে ভূমিকা, এটার যে প্রভাব রয়েছে এ সম্বন্ধে আমাদের পড়তে হবে। এই অংশটি আমরা গুরুত্ব সহকারে পড়ে নেব। এরপর ইন্ট্রোডাকশন অফ জু জিওগ্রাফি, জু জিওগ্রাফি কী এ সম্বন্ধে পড়তে হবে। আমরা জানি যে জু জিওগ্রাফি বিভিন্ন ধরন রয়েছে, এই ধরনগুলো সম্বন্ধে আমরা অবশ্যই পড়ে নেব। এরপর হিস্ট্রি অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ল্যান্ড অ্যান্ড ওয়াটার বডিজ অফ দ্য ওয়ার্ল্ড, লরেসিয়া অ্যান্ড গন্ডোয়ানা লার্ড কন্টিনেন্টাল ড্রিপ থিওরি অর্থাৎ কন্টিনেন্টাল ড্রিপ থিওরি, গন্ডোয়ানা লার্ড, লরেসিয়া, এই যে বিভিন্ন যে পর্যায়গুলো রয়েছে এগুলোর মাধ্যমে স্থল এবং জলভাগের যে পরিবর্তন, এই যে পরিবর্তনের যে ধারাটা এ সম্বন্ধে আমাদের পড়তে হবে। এই অংশের মধ্যে আমরা কন্টিনেন্টাল ড্রিপ থিওরিটা আমরা খুব গুরুত্ব সহকারে পড়ব। এই অংশ থেকে প্রায় পরীক্ষাতে প্রশ্ন হয়ে থাকে। এরপর জিওগ্রাফিক্যাল রিজন অফ দ্য ওয়ার্ল্ড, এই যে প্রাণী ভৌগোলিক অঞ্চল, পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী ভৌগোলিক অঞ্চল রয়েছে এই সম্বন্ধে আমাদের পড়তে বলা হয়েছে। দেয়ার বাউন্ডারিজ, এদের যে এরিয়াটা, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এদের যে বৈশিষ্ট্য, ক্লাইমেট কন্ডিশন, এদের জলবায়ুর যে অবস্থা, ভেজিটেশন অ্যান্ড ফনা, এই প্রাণী ভৌগোলিক অঞ্চলের যে উদ্ভিদ এবং প্রাণীগুলো বসবাস করে এ সম্বন্ধে আমাদের পড়তে হবে। এই অংশ থেকে আমরা ওরিয়েন্টাল অঞ্চল এবং নিওট্রপিক্যাল অঞ্চল, এই দুইটি অঞ্চল গুরুত্ব সহকারে পড়ব এবং তোমরা চাইলে অস্ট্রেলিয়ান অঞ্চলটাও পড়তে পারো। প্রিয় পরীক্ষার্থী, এরপর ইন্ট্রোডাকশন, ডেফিনেশন অ্যান্ড স্কোপ অফ বায়োস্ট্যাটিস্টিক্স, এই যে জীব পরিসংখ্যানের ধারণা, এর সংজ্ঞা এবং এর যে পরিধি রয়েছে, এর গুরুত্ব, প্রয়োজনীয়তা এ সম্বন্ধে আমাদের পড়তে বলা হয়েছে। এরপর মেজারমেন্ট অফ দ্য সেন্ট্রাল টেন্ডেন্সি, এই যে কেন্দ্রীয় প্রবণতা কিভাবে নির্ণয় করা হয়, মিন, মিডিয়ান, মুড অর্থাৎ গড়, মধ্যমা এবং প্রচুরক সম্বন্ধে আমাদের পড়তে হবে। এরপর রিগ্রেশন অ্যান্ড কোরিলেশন, রিগ্রেশন এবং কোরিলেশন সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে, কারণ সংজ্ঞা হিসেবে এখানে পরীক্ষাতে আসতে পারে। এরপর মেজার্স অফ ডিসপারশন অর্থাৎ কিভাবে ডিসপারশন বা বিস্তার নির্ণয় করা হয় এ সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে। রেঞ্জ, এরপর আমাদের পরিসর সম্বন্ধে ধারণা রাখতে হবে। ভেরিয়েন্স সম্বন্ধে ধারণা রাখতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান এবং স্ট্যান্ডার্ড ইরর বা কি
পরিমিত ত্রুটি সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে। এর মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই অংশটা খুবই ইম্পর্ট্যান্ট, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, এর গুরুত্ব প্রয়োজনীয়তা কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয়ের সূত্রসমূহ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর বিভিন্ন ধরনের গাণিতিক প্রশ্ন এর আগেও পূর্বে পরীক্ষাতে এসেছিল, তাই আমরা এই টপিক্সটিকে হট টপিক্স হিসেবে ধরে নেব। এরপর কাই স্কয়ার টেস্ট অফ গুডনেস অফ ফিট অ্যান্ড কন্টিজেন্সি টেবিল, এই যে কাই স্কয়ার টেস্ট এবং কন্টিজেন্সি যে টেবিল রয়েছে এই সম্বন্ধেও আমাদের ধারণা রাখতে হবে। প্রিয় পরীক্ষার্থী, এই সাব টপিক্সগুলোর যে এক্সপ্লেনেশন রয়েছে সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এক্সপ্লেন বেসিক কম্পোনেন্ট অ্যান্ড টার্মিনোলজি অফ ইথোলজি, এই যে আচরণবিদ্যার যে বেসিক যে কম্পোনেন্ট বা এর উপাদান রয়েছে এবং এর যে বিভিন্ন ধরনের টার্মিনোলজি বা সংজ্ঞা রয়েছে এই সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে। জিওগ্রাফি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স এবং প্রাণী ভূগোল এবং জীব পরিসংখ্যান সম্বন্ধেও আমাদের ধারণা রাখার কথা বলা হয়েছে। এরপর এক্সপ্লেন হিস্টোরি অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ল্যান্ড অ্যান্ড ওয়াটার বডিজ অফ দ্য ওয়ার্ল্ড, এই যে পৃথিবীতে জল এবং স্থলভাগের যে বিস্তার কিভাবে আজকের এই পর্যায়ে আসলো এ সম্বন্ধে বিভিন্ন ধরনের ইতিহাস রয়েছে, বিভিন্ন থিওরি রয়েছে, এ সম্বন্ধে আমাদের পড়তে বলা হয়েছে। এর মধ্যে আমাদের কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বেশি ইম্পর্টেন্ট, আমরা এই অংশটি খুব গুরুত্ব সহকারে পড়ে নেব। এরপর রিলেট অ্যাডাপটিভ ফিচার অফ দ্য অ্যানিমেল উইথ জিওগ্রাফিক্যাল রিজন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী ভৌগোলিক অঞ্চল রয়েছে, এই অঞ্চলগুলো সম্বন্ধে পড়তে বলা হয়েছে। এর মধ্যে আমরা ওরিয়েন্টাল অঞ্চল এবং নিওট্রপিক্যাল অঞ্চলটা বেশি গুরুত্ব সহকারে পড়ে নিব, কারণ এই অংশ দুটি থেকে অনেকবার পরীক্ষাতে প্রশ্ন হয়েছে। এরপর ক্যালকুলেট মিন, মিডিয়ান অ্যান্ড মুড, রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ইরর ইন দ্য স্টাডি অফ দ্য অ্যানিমেল পপুলেশন, এই যে জীব পরিসংখ্যানের যে টপিকসগুলোর কথা বলা হয়েছে এগুলো সংজ্ঞা আকারে পরীক্ষাতে আসে, অনেক সময় এদের গুরুত্ব প্রয়োজনীয়তা এবং এগুলো থেকে দুই একটি গাণিতিক সমস্যা পরীক্ষাতে আসতে পারে। আমরা সাজেশনে এই অংশটি গুরুত্ব আরোপ করে দুই একটি প্রশ্ন প্রদান করেছি। প্রিয় পরীক্ষার্থী, এখন এই সাব টপিকসগুলোর আলোকে আমি তোমাদের 10টি প্রশ্ন প্রদান করেছি, যা সিরিয়াল নাম্বার 91 থেকে 100। আমরা এই 10টি প্রশ্ন পড়লে আশা রাখি যে এই ইউনিট থেকে একটি প্রশ্ন কম পাবো। প্রিয় পরীক্ষার্থী, ইউনিট 10 থেকে প্রথমে যে প্রশ্নটি আপনাদের দিয়েছি 91 নম্বর প্রশ্ন, সেটি হলো সহজাত আচরণ কি। এই সহজাত আচরণ 1 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। প্রাণীর বিভিন্ন প্রকার সহজাত আচরণ বর্ণনা করুন। প্রাণীর বিভিন্ন ধরনের সহজাত আচরণ বা ইনেন্ট বিহেভিয়ার রয়েছে, এগুলো সম্বন্ধে ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং সহজাত আচরণ এবং শিক্ষালব্ধ আচরণের মধ্যে পার্থক্য লিখুন। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমার ধারণা যে এই প্রশ্নটি এবার পরীক্ষাতে আসতে পারে, কোনোভাবে এই প্রশ্নটি মিস করবেন না, এটি লাল কালারের তাই আমি প্রদান করেছি। প্রিয় পরীক্ষার্থী, এরপর 92 নম্বর সিরিয়ালের 2 নম্বর যে প্রশ্নটি আপনাদের দিয়েছি সেটি হলো শিক্ষণ আচরণ কি। 1 নম্বর প্রশ্ন হিসেবে আসতে পারে। শিক্ষণ আচরণের বৈশিষ্ট্য শর্ত লিখুন এবং প্রাণীর বিভিন্ন ধরনের শিক্ষণ আচরণের বর্ণনা দিন। মোটামুটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কোনোভাবে মিস করবা না। এরপর 93 নম্বর যে প্রশ্নটি আপনাদের দিয়েছি সেটি হলো সামাজিক আচরণ কি। 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। উইপোকা এবং মৌমাছির সামাজিক আচরণ বর্ণনা করুন। যদি কোনো প্রাণীর সামাজিক আচরণ আসে তাহলে আমার ধারণা যে হয় মৌমাছি অথবা উইপোকা, এই দুইটি যে কোনো একটি প্রাণীর সামাজিক আচরণ পরীক্ষাতে আসতে পারে, তাই এই প্রশ্নটি কোনোভাবে মিস করবেন না। এরপর 94 নম্বর যে প্রশ্নটি আপনার দিয়েছি সিরিয়ালের 4 নম্বর প্রশ্ন, প্রাণী ভৌগোলিক অঞ্চল বলতে কি বোঝায়। 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। প্রাণী ভৌগোলিক অঞ্চলগুলোর নাম লিখুন। এই যে বিভিন্ন ধরনের প্রাণী ভৌগোলিক অঞ্চল রয়েছে এগুলোর নাম লেখার কথা, নাম লিখতে হবে আপনাদের। এবং ওরিয়েন্টাল অঞ্চলের উপ অঞ্চল, ভৌগোলিক সীমারেখা, জলবায়ু, প্রাণীকুলের অ্যান্ডমিক বৈজ্ঞানিক নামসহ বর্ণনা করুন। প্রিয় পরীক্ষার্থী, ওরিয়েন্টাল অঞ্চলের প্রাণীকুলের যে ব্যাখ্যা বা প্রাণীকুল সম্বন্ধে আসার মতো একটি প্রশ্ন, এর আগেও অনেকবার ওরিয়েন্টাল অঞ্চল সম্বন্ধে পরীক্ষাতে এসেছে এবং এর প্রাণীকুলের বর্ণনা দিতে বলা হয়েছে। যখন আমরা ওরিয়েন্টাল অঞ্চলের প্রাণীকুলের বর্ণনা দেব অবশ্যই সবার আগে আমরা এদের যে অ্যান্ডমিক প্রাণীগুলো রয়েছে এগুলোর বর্ণনা দেব এবং আমরা পারতপক্ষে চেষ্টা করব প্রতিটি প্রাণীর বৈজ্ঞানিক নাম লেখার। এরপর 95 নম্বর যে প্রশ্নটি আপনাদের দিয়েছি সেটি হলো অ্যান্ডমিক ফনা বলতে কি বোঝায়। 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। নিওট্রপিক্যাল অঞ্চলের উপ অঞ্চল, ভৌগোলিক সীমারেখা, জলবায়ু ও প্রাণীকুলের বর্ণনা দিন।
এই প্রাণীগুলোর যখন আমরা বর্ণনা দিব নিওট্রপিক্যাল অঞ্চলের, যদি ওরিয়েন্টাল অঞ্চল কোনো কারণে মিস হয় তাহলে আমার ধারণা যে নিওট্রপিক্যাল অঞ্চল থেকে পরীক্ষাতে প্রশ্ন হবে। এবং এই অঞ্চলের প্রাণীগুলোর বর্ণনা দেওয়ার সময় অবশ্যই আমরা সবার আগে এন্ডেমিক প্রাণীগুলোর নাম লিখব এবং আমরা পারতপক্ষে চেষ্টা করব এদের বৈজ্ঞানিক নামও উল্লেখ করার, কারণ বৈজ্ঞানিক নাম লিখলে এই অংশ থেকে মোটামুটি একটা ভালো মার্ক ক্যারি করা যায়। এরপর এই অংশে বলা হয়েছে যে নিউট্রপিক্যাল অঞ্চলকে পক্ষীকুলের মহাদেশ বলা হয় কেন, 2 বা 3 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। হ্যাঁ, এর আগে অনেকবার পরীক্ষাতে আসছে, তাই কোনোভাবেই আমরা এই প্রশ্নটি মিস করব না। তাহলে নিওট্রপিক্যাল অঞ্চলের প্রাণীকুলের বর্ণনা আমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়ব এবং একে পক্ষীকুলের মহাদেশ বলা হয় কেন এটা আমরা বিশ্লেষণ সহকারে পড়ে নেব। এরপর 96 নম্বর প্রশ্ন আপনাদের দিয়েছি, মহাদেশীয় সঞ্চরণ কি, 2 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। মহাদেশীয় সঞ্চরণের মতবাদ ব্যাখ্যা করুন। এই যে আমরা কন্টিনেন্টাল ড্রিফট থিওরির কথা বলেছি, এটি আসলে মহাদেশীয় সঞ্চরণ, এটি আমরা ব্যাখ্যা করব। এবং প্রাণী বিস্তারে গ্লাসিয়েশন এর প্রভাব বর্ণনা করুন। এই যে গ্লাসিয়েশন একটা হট টপিক্স, এই যে বরফের যে বিষয়টা এটি আমরা বর্ণনা করব। এই প্রশ্নটি আমরা গুরুত্ব সহকারে পড়ে নেব। তাহলে এই প্রশ্নটি 2টি অংশ রয়েছে, একটি হলো মহাদেশীয় সঞ্চরণ আর একটি হলো গ্লাসিয়েশন, দুটি আমরা পড়ে নেব। এরপর 97 নম্বর যে প্রশ্নটি আপনাদের দিয়েছি সেটি হলো জীব পরিসংখ্যান কি, 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। জীব পরিসংখ্যানের উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা এর আগে অনেকবার এসেছে, তাই আমরা ব্যাখ্যামূলক প্রশ্ন হিসেবে এই প্রশ্নটি পড়ে নেব। এরপর 98 নম্বর যে প্রশ্নটি আপনাদের দিয়েছি সেটি হলো পরিমিত ব্যবধান কি, খুবই ইম্পর্টেন্ট, মোটামুটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এর আগে অনেকবার এসেছে। পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি এবং পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্রসমূহ লিখুন, অনেকবার এসেছে। পরিমিত ব্যবধানের সূত্রসমূহ আমরা মুখস্থ করে নেব এবং এর সুবিধা অসুবিধা প্রয়োজনীয়তা উল্লেখ করুন। এই প্রশ্নটি বিগত সালে অনেকবার এসেছে, তাই আমরা ইম্পর্টেন্টের হিসাবে এই প্রশ্নটি দ্বিতীয় র্যাঙ্কিংয়ে রেখেছি। তোমরা কোনোভাবেই এই প্রশ্নটি মিস করবে না। এরপর প্রিয় পরীক্ষার্থী, এরপর 99 নাম্বার যে প্রশ্নটি আপনাদের দিয়েছি সেটি হলো গাণিতিক সমস্যা, পরিমিত ব্যবধান ও পরিমিত ত্রুটি। এর আগেও আমরা প্রশ্ন বিগত সালে প্রশ্ন বিশ্লেষণ করে দেখতে পারি যে প্রশ্নগুলোই গাণিতিক সমস্যা হিসেবে এসেছে এগুলো পরিমিত ব্যবধান এবং পরিমিত ত্রুটি নির্ণয়ের কথা বলা হয়েছে, তাই আমরা এই টপিক্সটিকে হট টপিক্স হিসেবে মনে করছি এবং এটি থেকেই গাণিতিক সমস্যা নির্ণয় আমরা করব। এখানে 2টি গাণিতিক সমস্যা আমরা দিয়েছি, ক নাম্বার আর একটা কি খ নাম্বার। ক নাম্বার প্রশ্নটি অনেকবার পরীক্ষাতে এসেছিল যে 80টি বিভিন্ন প্রকার ছোট মাছের ওজন গ্রামে, গণসংখ্যা, উপাত্ত নিম্নরূপ, পরিমিত ত্রুটি সহ পরিমিত ব্যবধান নির্ণয় করে। এখানে পরিমিত ত্রুটিও নির্ণয় করতে হবে, পরিমিত ব্যবধানও নির্ণয় করতে হবে, আর এখানে তথ্যগুলো দেওয়া আছে, আমরা এই তথ্যের আলোকে এই গাণিতিক সমস্যাটির সমাধান করব। এরপর নিচে আরেকটি দিয়েছি গাণিতিক সমস্যা, নিচের গণসংখ্যা নিবেশন থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো। এর সঙ্গে তোমরা ইচ্ছা করলে পরিমিত ত্রুটিও তো নির্ণয় করতে পারো। এখানে বাচ্চার সংখ্যা, গরুর সংখ্যা, হ্যাঁ গরুর সংখ্যা, বাচ্চার সংখ্যা দেওয়া আছে, এর থেকে আমরা কি পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। প্রিয় পরীক্ষার্থী, এই গাণিতিক সমস্যা দুটি তোমরা কোনোভাবে মিস করবে না। এরপর 100 নম্বরে যে প্রশ্নটি তো আপনাদের দিয়েছি সেটি হলো টিকা লেখো। টিকা লেখো হিসেবে দিয়েছি বিস্তার কাকে বলে। হ্যাঁ, বিস্তার তোমরা কোনোভাবেই মিস করবে না, এর ইংলিশ হলো ডিসপারশন। তারপরে পরিসর, পরিসরের ইংলিশ হলো রেঞ্জ। এর সংজ্ঞা হিসেবে 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে বিস্তার কাকে বলে বা পরিসর কাকে বলে, অথবা ডিসপারশন কাকে বলে, অথবা রেঞ্জ কাকে বলে। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে পরীক্ষাতে আসতে পারে, এর ইংলিশ হলো সেন্ট্রাল টেন্ডেন্সি। পরিমিত ত্রুটি, স্ট্যান্ডার্ড ইরর পরীক্ষাতে আসতে পারে। হ্যাঁ, পরিমিত ত্রুটি। গড়, মিন পরীক্ষাতে আসতে পারে। মধ্যমা, মিডিয়ান পরীক্ষাতে আসতে পারে 1 বা 2 মার্কের সংজ্ঞা হিসেবে। তারপরে 6 নম্বরে দিয়েছি প্রচুরক, হ্যাঁ মুড পরীক্ষাতে আসতে পারে। এরপর রিগ্রেশন, হ্যাঁ পরীক্ষাতে আসতে পারে 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে। সহসম্বন্ধ, কোরিলেশন পরীক্ষাতে এর আগেও এসেছিল, তাই তোমরা এই সংজ্ঞাটিও গুরুত্ব সহকারে পড়ে নেবে। এরপর ওয়ালেসিয়া কাকে বলে, ওয়ালেসিয়া সংজ্ঞা তোমার পড়ে নিবা। ইথোলজি কাকে বলে, যেহেতু ইথোলজি এটার মূল ইউনিট, তাই ইথোলজির সংজ্ঞা তোমার পড়ে নিবা। এবং সর্বশেষ প্লেস্টোসিন গ্লাসিয়েশন কাকে বলে সংজ্ঞা হিসেবে এটিও আসতে পারে। প্রিয় পরীক্ষার্থী, যে 10টি প্রশ্ন আপনাদের দিয়েছি কোনোভাবেই এই 10টি প্রশ্ন আপনারা মিস করবে না। আমার ধারণা এই 10টি প্রশ্ন পড়লে এক্সট্রা আর কোনো প্রশ্ন পড়তে হবে না। সবার জন্য শুভকামনা রইল। আজকে এ পর্যন্তই। এবং আজকে আনুষ্ঠানিকভাবে আপনাদের সাজেশনের যে সিরিয়াল ছিল, আজকে আপনাদের লাস্ট ইউনিট অর্থাৎ ইউনিট 10 প্রদানের মাধ্যমে 100টি প্রশ্ন প্রদানের মাধ্যমে আজকে আপনাদের সাজেশনমূলক যে সিরিজ এটির সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং পারলে শেয়ার করবেন। যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে আবারও
ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা রইল। আগামী শনিবারে আপনারা খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে সবাই যেন পরীক্ষাতে রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এবং ভাইবার জন্য সিলেকশন হতে পারেন, এই আশা ব্যক্ত রেখে আজকে এখানেই শেষ করছি। সবার জন্য আবারও শুভকামনা রইল। টাটা।